নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর নির্যাতন কাণ্ড, ওই 4 ডাক্তারকে কেন জেরা নয়? হেফাজতের দাবিতে এবার ফের আদালতের দ্বারস্থ পরিবার। বাবুল অভিজিৎ সেতুযুদ্ধ, প্রভাবশালীদের ছাড় দেওয়ার অভিযোগে কলকাতা হাওড়া পুলিশের কাছে ব্যবস্থা চেয়ে চিঠি। বাংলাদেশ থেকে নাবালিকা পাচারের চক্রান্ত ভেস্তে দিল কোর্ট, দোষী 3 জনের কড়া শাস্তি। নন্দীগ্রামে অজ্ঞাত মহিলার দেহ উদ্ধার, খুন না দুর্ঘটনা, রহস্যের জট খুলতে তৎপর পুলিশ। মুর্শিদাবাদে বিসর্জনের শোভাযাত্রায় উত্তেজনা, তৃণমূল কর্মী ও স্থানীয়দের বচসায় গুলি, আহত যুবক। ঝাড়খণ্ডে দুর্গাপুরের নার্সের রহস্য মৃত্যু, প্রশ্নের মুখে প্রশাসন। জম্মু কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ে সেরার গাড়ি, শহীদ 4 জওয়ান। কয়লা লোহার পাচার দেখেও নীরব, তবে বালি আটকে পুলিশের বিরুদ্ধে চালকদের বিক্ষোভ, গ্রেফতার 7। নির্বাচনে স্বচ্ছতার বার্তা, পদের নেতাদের বাছাই রিটার্নিং অফিসারের নয়া পদ্ধতি। অপরাজিত বিল আটকে বিজেপির ক্ষোভ, কলকাতা মিছিল থেকে শশী চন্দ্রিমার প্রতিবাদ। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় হুগলি সেতুর উপর 2 রাজনীতিক তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। একজন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যজন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 2 রাজনীতিকের বাকযুদ্ধে রাতের দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। সেই ঘটনা নিয়ে এবার কলকাতা এবং হাওড়া পুলিশের কাছে অভিযোগ জানালেন প্রতাপ বসু নামে একজন সমাজকর্মী। তার প্রশ্ন, প্রভাবশালী বলেই কি ছাড় পেলেন ওই 2 জন? প্রতাপের দাবি, 2 জনের বিরুদ্ধে অভিযোগ মারাত্মক, তাই সেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক, তৈরি হোক দৃষ্টান্ত। 2 রাজনৈতিক ব্যক্তিত্বের একে অন্যের বিরুদ্ধে তোলা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ, এমনই দাবি প্রতাপের। তার কথায়, 2 জনেই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি, একজন লোকসভায় যান, অন্যজন বিধানসভায়, দ্বিতীয় জন আবার মন্ত্রীও, প্রথম জন আবার প্রাক্তন বিচারপতিও। আমার মনে হয় গতকাল ওরা যে ঘটনাটা ঘটিয়েছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, তা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করেছেন। তার প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতু খুবই গুরুত্বপূর্ণ, তার একটা অংশে ওই 2 জনের কারণে যেভাবে যানজট তৈরি হয়, তা নিয়ে পুলিশ অফিসারেরা কি তাদের বিরুদ্ধে কোনো রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন? এটা যদি সাধারণ মানুষ হতো তবে কি হতো? প্রতাপের বক্তব্য, গোটা ঘটনার পুলিশি তদন্তের প্রয়োজন রয়েছে। মানুষ যাতে বোঝেন আইন সকলের জন্য প্রযোজ্য, বিত্তশালীরা ছাড় পেয়ে যাবেন আর গরিবদের বিরুদ্ধে আইন উঠবে, তা আমি মেনে নিতে পারি না। শুক্রবার রাতের ঘটনার কথা উল্লেখ করে প্রতাপ ইমেল এবং স্পিড পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পুলিশ যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তবে উচ্চ আদালতে যাবেন তিনি। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটিতে 400 লাইক ও 200 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। হোক বেআইনি, তবু বালি পাচার করতে দিতে হবে। ছোট ডালা অটো ট্রাক্টরে করে বালি নিয়ে যেতে দিতে হবে, এই দাবিতে গাড়ি চালকরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন। আসানসোলের কোর্টের সাততরিয়া ফাঁড়ির পুলিশকে ঘিরে ওই বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি দুর্গাপুর সংবাদ। ঘটনায় গ্রেফতার হয়েছেন 7 গাড়ি চালক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর বন্ধ হয়েছে বালি পাচার। অভিযোগ, তারপরেও চোরাগোপ্তা ছোট গাড়িতে বালি পাচার চলছিল। বিশেষ করে ডিশেরগড়ের দামোদর তীরে রক্তা হাতিনল ঘাট এলাকা থেকে বালি তোলা হয়, অথচ পশ্চিম বর্ধমান জেলায় এই ঘাটগুলিতে বৈধ বালি তোলার অনুমতি নেই। তবু অবৈধভাবে ছোট গাড়িতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে কুলটিতে। এই পাচার আটকে দিয়েছে পুলিশ, আর তার জেরেই বিক্ষোভকারীদের দাবি, কর্মসংস্থান নেই, তাই বালি পাচারের কাজ করতে দিতে হবে। শুক্রবার একটি বেআইনি বালি বোঝাই অটো ধরতে গিয়ে এই ঘটনার সূত্রপাত। রীতিমতো বিক্ষোভের মুখে পড়ে সাততরিয়া পুলিশ। অভিযোগ, বালি পাচারকারীরা সেই অটো আটকাতে বাধা দেন চালকরা, পথ অবরোধ করে বিক্ষোভও চলে। গাড়ির চালকরা প্রকাশ্যে বলেন, বিকল্প কোনো কাজ নেই, বিকল্প কাজের ব্যবস্থা না হলে বালি চালানোর অনুমতি দিতে হবে। কয়লা লোহা পাচার চললে বালিও পাচার করতে দিতে হবে, যদিও কোনো বক্তব্যকেই প্রশ্রয় দেননি পুলিশ কর্মীরা। বিক্ষোভ দেখানোর জন্য 7 গাড়ি চালককে গ্রেফতার করা হয়। শনিবার আদালতে তুললে তাদের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। এই ঘটনার পর আরও কড়া পুলিশ প্রশাসন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হয়েছে, কোনো অবৈধ পাচার চলবে না, বালি পাচার রুখতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে কুলটিতে। বিসর্জনের শোভাযাত্রায় বচসা, আর সেই বচসা থেকেই ছুটল গুলি।
মুর্শিদাবাদ জেলার নওদায় এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় পুজো কমিটির সদস্য এবং তৃণমূল কর্মীরা। গুলিবিদ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল শনিবার বিকেলে নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুরে তৃণমূলের একটি কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল কর্মীর সঙ্গে স্থানীয় একটি পুজো কমিটির সদস্যদের বচসা বাঁধে। অভিযোগ, তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক রাজ্য সড়ক ধরে প্রচন্ড জোরে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে পুজো কমিটির সদস্যদের প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অসুবিধা হচ্ছিল। তৃণমূল কর্মীদের গাড়ি আস্তে চালানোর জন্য অনুরোধ করলে হঠাৎই পুজো কমিটির সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক যুবক। তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। আহত যুবকের নাম রিন্টু বিশ্বাস। তার বাড়ি নওদা থানারই সর্বাঙ্গপুর গ্রামে। এই ঘটনা প্রসঙ্গে নওদা ব্লক তৃণমূলের সভাপতি শফিউজ জামান হাবিব বলেন, ওই অঞ্চলটা দুষ্কৃতি প্রভাবিত। আমাদের কর্মসূচি থাকলেই সেখানে অশান্তি তৈরি করার পরিকল্পনা করা হয়। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন মহিলা কর্মীদের একটি বাস আটকে দিয়ে ওখানকার বেশ কিছু দুষ্কৃতী তাণ্ডব চালায়। আমাদের কয়েকজন মহিলা কর্মী আহত হয়েছেন। ওরাই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করেছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের নার্সিং এর কাজে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো দুর্গাপুরের এক তরুণীর। দেওঘরের একটি মহিলা হোস্টেল থেকে উদ্ধার হয়েছে তার পচা গলা দেহ। মৃত যুবতীর নাম বিউটি রানা। তিনি দুর্গাপুরের স্টেশন খোলা এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে তার পরিবারের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে সূত্রের খবর। জানা গিয়েছে, 3 বছর ধরে দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করছিলেন দুর্গাপুরের বাসিন্দা বিউটি রানা। গত 21শে ডিসেম্বর বিউটির সঙ্গে শেষবার ফোনে যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে কোনো যোগাযোগ না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন পরিবারের সদস্য এবং পরিজনেরা। গত শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরে যান। হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন বিউটি গত 21শে ডিসেম্বর বাড়ি যাবে বলে কাজ থেকে ছুটি নিয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তার বাবার কাছ থেকে জানতে পারে যে সে বাড়ি যায়নি। এরপর মেয়ে যে মহিলা হোস্টেলে থাকে সেখানে যান বিউটির বাবা। সেখানে মেয়ের রুমে গিয়ে তিনি দেখতে প্রসঙ্গত 5 বছর আগে বিয়ে হয়েছিল বিউটি রানার। তার একটি 4 বছরের সন্তানও রয়েছে। এদিন এই প্রসঙ্গে বিউটির মা মালতী রানা বলেন, কি করে এই ঘটনা ঘটলো? আমাদের মনে হচ্ছে ওই হাসপাতালের কর্মীরা তাকে ষড়যন্ত্র করে খুন করেছে। রুমে যখন তার দেহ উদ্ধার করা হয় তখন সেখানে কোনো জিনিস ছিল না। সেটা কি করে হয়? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ডের দেওঘর থানার পুলিশ। সাংগঠনিক রদবদলের ক্ষেত্রে স্বচ্ছতা ধরে রাখতে নয়া পথে গেরুয়া শিবির। জেলায় জেলায় বুথ স্তর থেকে নতুন রাজ্য সভাপতি নির্বাচন, সাংগঠনিক প্রতিটি স্তরেই রিটার্নিং অফিসার নিয়োগ করেছে পদ্ম শিবির। তাৎপর্যপূর্ণভাবে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে হাত থাকছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টের। শনিবার কলকাতায় রিটার্নিং অফিসারদের প্রশিক্ষণের পরেই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, নির্বাচন পরিচালনার জন্য জেলাগুলিতে রিটার্নিং অফিসার এবং তাদের সহযোগিতা করার জন্য আরও 2 জনকে নিয়োগ করা হয়েছে। এটা সাংগঠনিক পদ্ধতি। কাছের লোক নয়, কাজের লোক চাই। সাংগঠনিক রদবদল প্রক্রিয়ার শুরুতেই স্পষ্ট করে দিয়েছিল বিজেপি, যে কারণে সক্রিয় সদস্য বাঁচতে সদস্যতা অভিযানে দলীয় কর্মীদের সামিল করা হয়েছিল। কিন্তু এরপরও রদবদলের ক্ষেত্রে কিন্তু থেকে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল দলের শীর্ষ স্তরে। তাই প্রতিটি স্তরে নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার এবং তাদের সহযোগিতার জন্য সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ হচ্ছে বিজেপিতে। দলীয় সূত্রে খবর, রাজ্য সভাপতি নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে তাতে সুনীল বনশাল, অমিত মালব্যর সঙ্গে রয়েছেন দার্জিলিংয়ের সাংসদ। গোপাল চন্দ্র সাহার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও রিটার্নিং অফিসার বিস্ট। জেলা সভাপতিদের ভোট এবং এই কমিটির মতামতের ভিত্তিতে নতুন রাজ্য সভাপতি নির্বাচন হবে 30 থেকে 31শে জানুয়ারি। তার আগে 23 থেকে 29শে জানুয়ারির মধ্যে শেষ হবে জেলা সভাপতি নির্বাচন পর্ব। এই প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য স্তরের রিটার্নিং অফিসার হয়েছেন দীপক বর্মন। শিলিগুড়ি সাংগঠনিক জেলায় বুথ কমিটি, মণ্ডল কমিটির নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার করা হয়েছে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সুশীল মিত্তাল ও মনোরঞ্জন সাহাকে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে রিটার্নিং অফিসার করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এমনভাবেই কোচবিহারে ভূষণ মোদক, জলপাইগুড়িতে নিখিল রঞ্জন দাস, দার্জিলিংয়ের নিশীথ প্রামাণিক, দক্ষিণ দিনাজপুরে গোবিন্দ চন্দ্র মণ্ডল, মালদা উত্তরে শঙ্কর চক্রবর্তী, মালদা দক্ষিণে শুভেন্দু সরকারকে রিটার্নিং অফিসার করা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বুথ সভাপতি নির্বাচন হবে 11ই জানুয়ারি এবং মণ্ডল সভাপতি নির্বাচন হবে 18 থেকে 20 জানুয়ারি। কিন্তু হঠাৎ রিটার্নিং অফিসার নিয়োগের প্রয়োজনীয়তা কেন হলো? যেহেতু ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া, তাই রিটার্নিং অফিসার নিয়োগ সাধারণ দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে। কিন্তু দলে কান পেতে শোনা যাচ্ছে স্বচ্ছতার কথা। দলের অনেকেরই বক্তব্য, বুথ থেকে জেলা কমিটি এমনকি রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রেও বারবার যোগ্যদের বাইরে রাখার অভিযোগ উঠেছে।
এই অভিযোগ আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন নির্বাচনে দলের ফলাফলে। জলপাইগুড়ির জেলা সভাপতি বাপি গোস্বামীর বক্তব্য, বিজেপি পরিচালনা যে স্বচ্ছতার সঙ্গে হয় তার বড় প্রমাণ এই সিদ্ধান্ত। বাংলার নারী সুরক্ষা নিয়ে বরাবর ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারী সুরক্ষার জন্য রাজ্যে অপরাজিত বিলও পাশ হয়েছে, কিন্তু সেই বিল এখনো আইনে পরিণত হয়নি। কেন্দ্রীয় সরকারের দিকে এজন্য নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। কেন আইন হিসেবে এখনো পাশ করানো হচ্ছে না, সেই প্রতিবাদে কলকাতার রাজপথে তৃণমূলের মহিলা নেতৃত্ব। শনিবার কলকাতার উত্তর ও দক্ষিণে রাজপথে নামেন তৃণমূলের নেতৃত্ব। উত্তর কলকাতার মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দক্ষিণ কলকাতার মিছিলের সামনের সারিতে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত বছর আগস্ট মাসের শুরুতে কলকাতা আর.জি. কর হাসপাতালের ভিতর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছিল। রাজ্যের একাধিক জায়গায় আরও একাধিক নারী নিগ্রহের ঘটনার অভিযোগ সামনে এসেছিল। বিরোধীদের তরফ থেকে প্রবল ক্ষোভ প্রকাশ করা হয়। সেই হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ করেন। রাজ্য বিধানসভায় পেশ হয় অপরাজিতা বিল। শাসক বিরোধী দল এই বিলের সমর্থন করে। বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল, তারপর 4 মাস হয়ে গিয়েছে, এখনো সেই বিল আইনে রূপান্তরিত হয়নি। কেন্দ্রের বিজেপি সরকারের দিকেও তৃণমূল নিশানা করছে। কেন্দ্রের কারণে এই বিল আইন আকারে আসছে না। ফের সেই অভিযোগ করা হয় এদিন। মন্ত্রী শশী পাঁজা বলেন, এটি যুগান্তকারী বিল। এটা যখন আইন হবে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যও করবে। যেখানে সংহিতার আইনে যে ফাঁক ফোকর রয়ে গিয়েছে সেটা এখানে নিশ্চয়ই পূরণ করবে। নারীর কথা বলবেন, কিন্তু নারীর সম্মানের জন্য এই আইন করতে দিচ্ছে না বিজেপি। সে কারণেই এই প্রতিবাদ। পার পাবে না বিজেপি। উত্তর কলকাতায় রামলীলা ময়দান থেকে সিআইটি রোডের লেডিস পার্ক পর্যন্ত মিছিল হয় এদিন। সেই মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, স্মিতা বক্সি ও অন্যান্যরা। দক্ষিণ কলকাতাতেও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে তৃণমূলের মহিলা নেতৃত্ব পথে নেমেছিলেন। এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও সামনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর কাজ করছেন। সারা দেশের মধ্যে নজির তৈরি করছেন তিনি। অপরাজিতা বিলে নারী নিগ্রহের ক্ষেত্রে কড়া শাস্তির কথাও বলা হয়েছে। এই বিলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির উল্লেখ রয়েছে। সিবিআইয়ের পর এবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন জানালেন অভয়ার মা বাবার আইনজীবীও। তাদের আবেদন, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক, কিন্তু ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়াও আরও কেউ যুক্ত থাকতে পারে বলে অনুমান অভিভাবকদের। সেদিকটাও খতিয়ে দেখার আবেদন জানান আর.জি. করের নির্যাতিতা চিকিৎসকের পরিবার। শনিবার শিয়ালদহ আদালতে যান নির্যাতিতার বাবা মা। সেখানে একটি 57 পাতার বক্তব্য জমা দেন। সেখানে ওরা আরও তদন্ত চেয়েছেন। অভয়ার বাবা মার দাবি, সঞ্জয় একা যুক্ত নয়, এর পিছনে আরও কেউ আছে, তাই আরও তদন্ত হোক। আরও কারা জড়িত আছে তা খুঁজে বার করে নতুন করে চার্জশিট জমা দেওয়া হোক। এরপর সঞ্জয় রায়ের আইনজীবীরা বলতে শুরু করেন। তাদের বক্তব্য ছিল যে সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত না। মামলায় পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। আইনজীবীদের যুক্তি, সিসিটিভিতে যে সময় ফ্রেম দেখা যাচ্ছে তাতে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না। এর পিছনে অন্য কেউ থাকতে পারে। মামলার পরবর্তী শুনানি 8ই জানুয়ারি। আগস্ট থেকে আর.জি. কর কাণ্ডে তোলপাড় বাংলা। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার পর্ব চলছে। মামলার বিচার পর্ব প্রায় শেষের দিকে। অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার পর্বে বৃহস্পতিবার সিবিআইয়ের যুক্তি দিয়ে বক্তব্য পেশ হয়। সিবিআইয়ের আইনজীবী যুক্তি দিয়ে আদালতকে জানান, এই ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে, কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসেবে গণ্য করছে। তদন্তকারীদের দাবি, আর.জি. করে চিকিৎসককে ধর্ষণ ও খুন বিরলতম ঘটনা, তাই ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানিয়েছে সিবিআই। এবার সেই দাবি জানালো অভয়ার মা বাবাও। বাংলাদেশে এক নাবালিকাকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাকে পাচারের অভিযোগ উঠেছিল। পরে বিএসএফ আধিকারিকদের চেষ্টায় উদ্ধার হয় নাবালিকা। সেই ঘটনায় এবার 3 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। অভিযুক্তদের যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, 2021 সালের অক্টোবর মাসে এক বাংলাদেশি নাবালিকাকে দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছিল। সেই সময় আটক করে বিএসএফ। পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। তখন জানা যায়, তাকে ভারতের নাচের অনুষ্ঠান করানোর নামে প্রলোভন দেখানো হয়। এরপর বিক্রির ছক কষা হয়। বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল এক মহিলা ও 2 ব্যক্তি। পরে বিএসএফ ধনতলা পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত 2 ব্যক্তিকে গ্রেফতার করলেও পলাতক ছিল অভিযুক্ত মহিলা। পরে সিআইডি ঘটনার তদন্ত ভার নেয়। মুম্বাই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেফতার করে। সেই ঘটনায় মামলা চলছিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে। বিভিন্ন সাক্ষী ও প্রমাণ দেখে শুক্রবার ওই মহিলা ও 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শনিবার ধৃতদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত। শনিবার এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র
মাছের ভেড়ি থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। শনিবার সকালে সেই দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামের শ্রীগৌরী মৌজায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বছরের শুরুতেই এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তীব্র চাপানোতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের শ্রীগৌরী মৌজায় একাধিক মাছের ভেড়ি রয়েছে। তারই একটির পাড়ের ধারে ওই আসতে দেখা যায়। সাত সকালে এই ঘটনা দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হলে নন্দীগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ জল থেকে ওই মৃতদেহ উদ্ধার করে। ওই মহিলার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর। তিনি ওই এলাকার বাসিন্দাও নন বলে স্থানীয়রা জানাচ্ছেন। পুলিশের অনুমান, ৩-৪ দিন আগে ওই মহিলার মৃত্যু হয়েছে। তাকে হয়েছে বলে প্রাথমিক অনুমান। তদন্তে কিছুটা সমস্যাও হয়েছে। ময়না তদন্তের জন্য ওই মৃতদেহ পাঠানো হয়েছে, এমনই জানাচ্ছেন হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ। ওই মহিলাকে কি সেখানেই খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও খুন করে ভেড়িতে দেহ ফেলা হয়েছে? এলাকার বাসিন্দাদের নজর এড়িয়ে দেহ ফেলা হলো কি করে, সেসব প্রশ্ন ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। শীতকালে ভেড়িতে জল কম রয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় এলাকার বাসিন্দারা ভিড় করেছিলেন সেখানে। জম্মু কাশ্মীরের বান্দেপোরা জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনার গাড়ি। এই ঘটনায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে, আহত আরও ৩। সেনার তরফে জানানো হয়েছে, বান্দেপোরার এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার ট্রাক চালক। সে কারণেই খাদে পড়ে যায় গাড়ি। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। মাত্র কয়েকদিন আগে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গেছিল সেনারই আরও একটি গাড়ি। ঘটনায় ৫ জন জওয়ান নিহত হন। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনুই এলাকায়। ১০ থেকে ১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নিলম সদর দফতর থেকে বালনুইয়ের ঘোড়া পোস্টের দিকে যাচ্ছিল ১১ MLI এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছে একটি বাঘ ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। খবর শেষ হলো।